প্রিয় শ্রোতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তাহলে আর দেরি না করে আজকের বইপাঠ শুরু করছি। বইপাঠে আপনাদের সঙ্গে আছি আমি তাজরিন। আজ আমি পাঠ করছি দেবী গল্পটির ষোড়শ, সপ্তদশ এবং অষ্টাদশ অংশ। পত্রিকা খুলে নিল, অবাক হলো। সেই বিজ্ঞাপনটি আবার ছাপা হয়েছে। কথাগুলি এক, জিপিও বক্স নাম্বারও ৭৩। শিরোনামটিও আগের মতো, কেউ কি আসবেন? এর মানে কি? নীলুর ধারণা ছিল এই বিজ্ঞাপনটি আর কোনোদিন ছাপা হবে না, এর প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু এখন তা মনে হচ্ছে না। নীলুর ইচ্ছা হলো দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদার। সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় তার জন্য একটা বড় ধরনের চমক অপেক্ষা করছিল। মিসির আলি সাহেব দাঁড়িয়ে। তিনি বললেন, এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? ও তুমি আমার ছাত্রী? কোন ইয়ার? 3rd ইয়ার স্যার। নীলু আমার নাম, নীলুফার। ও আচ্ছা, নীলুফার, তোমাদের তেতলায় আনিস সাহেব থাকেন নাকি? জি, তার কাছে এসেছি। উঠবার রাস্তা কোন দিকে? নীলু তাকে সঙ্গে করে 3 তলায় নিয়ে গেল। ফেরবার পথে আমাদের বাসা হয়ে যাবেন স্যার, যেতেই হবে। আচ্ছা দেখা দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না। রানু তাকে নিয়ে বসালো। সে খুবই অবাক হয়েছে। মিসির আলি বললেন, খুব অবাক হয়েছেন মনে হচ্ছে। আপনি আপনি করে বলছেন কেন? ও আচ্ছা, তুমি করে বলতাম, তাই না? ঠিক আছে, এখন বলো, আমাকে দেখে অবাক হয়েছ? হ্যাঁ, খুব অবাক হয়েছ? জি, আপনি আসবেন ভাবতেই পারিনি। মিসির আলি সিগারেট ধরিয়ে হাসি মুখে বললেন, তুমি তো শুনেছি সব কিছু আগে বলে দিতে পারো। এটি তো পারার কথা ছিল। রানু থেমে থেমে বলল, আপনি লোকটি বেশ অদ্ভুত। তাই নাকি? হ্যাঁ, আপনার যুক্তিও খুব ভালো, বিশ্বাস করতে ইচ্ছা হয়। বিশ্বাস করলেই পারো। আনিস সাহেব কখন আসবেন? এসে পড়বে। আমাকে একটু চা খাওয়াও। আর শোনো, তোমাদের একটা কাজের ছেলে আছে নাকি? ওকে পাঠাও তো আমার কাছে। ওকে কি জন্যে? কয়েকটা কথা জিজ্ঞেস করব। মিসির আলি। কি নাম? জিতু। জিতু মিয়া। মিসির আলি। দেশ কোথায়? জিতু। টাঙ্গাইল। মিসির আলি। শুনলাম 2-1 দিন আগে তুমি নাকি রাতের বেলায় কি একটা দেখে ভয় পেয়েছ? জিতু। জি, পাইছি। মিসির আলি। কি দেখেছ? জিতু। পাকের ঘরে একজন মেয়ে মানুষ হাঁটাচলা করতেছে। মিসির আলি। সুন্দরী? জিতু। জি, খুব সুন্দর। মিসির আলি। রান্নাঘরে তো বাতি জ্বালানো ছিল। জিতু। জি না। মিসির আলি। অন্ধকারে তুমি মানুষ কিভাবে দেখলে? জিতু। নিশ্চুপ। মিসির আলি। আমার মনে হয় জিনিসটা তুমি স্বপ্নে দেখেছ। জিতু। নিশ্চুপ। মিসির আলি। আচ্ছা জিতু মিয়া, তুমি যাও। শোনো, 1 প্যাকেট সিগারেট নিয়ে এসো আমার জন্যে। ক্যাপস্টান। নাও, টাকাটা নাও। জিতু মিয়া চলে গেল। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, ইউনিভার্সিটির সব মাস্টাররাই কি আপনার মতো বুদ্ধিমান? না, আমার নিজের বুদ্ধি একটু বেশি। আচ্ছা, এখন যে খুটখাট শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার কথাই কি আনিস সাহেব আমাকে বলেন? রানু জবাব দিল না। মিসির আলি কান পেতে শুনলেন। শব্দটা তো বেশ স্পষ্ট। রান্নাঘর থেকে আসছে না? এই শব্দটার কথাই আনিস সাহেব বলেন, তাই না? বোধ হয়। আপনি রান্নাঘর দেখবেন, আপনি যাওয়া মাত্রই শব্দ থেমে যাবে। শব্দটা বেশিরভাগই রান্নাঘরে হয়। জি। ইঁদুর মারার কিছু বিষ ছড়িয়ে দিও, আর শব্দ হবে না। ওটাই ইঁদুরের শব্দ। রান্নাঘরে খাবারের লোভে ঘোরাঘুরি করে, সেজন্যেই শব্দটা বেশি হয়। বুঝলে? যুক্তিটা পছন্দ হচ্ছে না মনে হয়। যুক্তি ভালোই। আরেক কাপ চা খাবেন? না, এখন উঠব। আনিস সাহেব মনে হয় আজ আর আসবেন না। না, আপনি আরেকটু বসুন, আপনাকে একটা গল্প বলবো। আজ আর না রানু, মাথা ধরেছে। মাথা ধরলেও আপনাকে শুনতে হবে। বসুন, আমি চা আনছি। প্যারাসিটামল খাবেন? ঠিক আছে। চা আসবার আগেই আনিস এসে পড়ল। তার অফিসে নাকি কি একটা ঝামেলা হয়েছে। 10,000 টাকার একটি চেকের হিসেবে গণ্ডগোল। চেকটা ইস্যু হয়েছে আনিসের অফিস থেকে। আনিসের চোখে মুখে ক্লান্তি। মিসির আলি বললেন,
আপনি বিশ্রাম করেন, আমার জন্যে ব্যস্ত হবেন না। আমি রানুর কাছ থেকে একটা গল্প শুনব। কি গল্প? জানি না কি গল্প, ভয়ের কিছু হবে। রানু বলল, না, ভয়ের না। তুমি গোসল টোসল সেরে এসে চা খাও। আমি গল্পটা শুনতে পারবো না? না, সব গল্প সবার জন্যে না। আনিসের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে কিছু বলল না, বাথরুমে ঢুকে পড়ল। রানু তার গল্প শুরু করলো খুব শান্ত গলায়। মিসির আলি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। রানুর দ্বিতীয় গল্প। আমার তখন মাত্র বিয়ে হয়েছে, সপ্তাহখানেকও হয়নি। সেই সময় এক কাণ্ড হলো। আমার বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের 6 তারিখে। ঘটনাটা ঘটল শ্রাবণ মাসের 14 তারিখ। সকালবেলা আমার এক মামা শ্বশুর এসে ওকে নিয়ে গেলেন মাছ মারতে। নৌকায় করে মাছ মারা হবে। নৌকা বড় গাং দিয়ে যাবে সোনাপোতার বিলে। বড়শি ফেললেই সেখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। বর্ষাকালের বোয়ালের কোনো স্বাদ নেই, জানেন তো। কিন্তু সোনাপোতার বোয়ালে বর্ষাকালেই নাকি সবচেয়ে বেশি তেল হয়। দুপুরের পর থেকে হঠাৎ করে খুব দিন খারাপ হলো। বিকেল থেকে বাতাস বইতে লাগলো। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। ওরা আর ফেরে না। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে কাঠের দোতলা। আমি একা একা দোতলায় উঠে গেলাম। দোতলার কোণার দিকের একটা ঘরে আজে বাজে জিনিস রাখা হয়, স্টোর রুমের মতো। কেউ সেখানে যায় টায় না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলাম। তখন হঠাৎ একটি মেয়ের কথা শুনতে পেলাম। মেয়েটি খুব নিচু স্বরে বলল, সোনাপোতার বিলে ওদের নৌকা ডুবে গেছে, কিছুক্ষণ আগেই ডুবেছে। এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই। মিসির আলি বললেন, এইটুকুই গল্প? হ্যাঁ। গল্পের কোনো বিশেষত্ব লক্ষ্য করলাম না। বিশেষত্ব হচ্ছে সেদিন সন্ধ্যায় ওদের সত্যি সত্যি নৌকাডুবি হয়েছিল। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজেই তোমার মনে ছিল অমঙ্গলের আশঙ্কা। অবচেতন মনে ছিল নৌকাডুবির কথা। অবচেতন মনই কথা বলেছে তোমার সঙ্গে। মানুষের মন খুব বিচিত্র রানু। আমি উঠলাম। মিসির আলি উঠে দাঁড়ালেন। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, একতলার নীলু নামের যে মেয়েটি আপনাকে এখানে নিয়ে এসেছে, সে আপনার জন্যে বারান্দায় অপেক্ষা করছে। যাবার সময় ওর সঙ্গে আপনার দেখা হবে। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তাতে কি? রানু বলল, নীলু এই মুহূর্তে কি ভাবছে তা আমি বলতে পারবো। ওকে জিজ্ঞেস করলেই দেখবেন আমি ঠিকই বলেছি। আমি অনেক কিছুই বলতে পারি। নীলু কি ভাবছে? নীলু ভাবছে একজন অত্যন্ত সুপুরুষ যুবকের কথা। সেটাই তো স্বাভাবিক। একজন অবিবাহিত যুবতী একজন সুপুরুষ যুবকের কথাই ভাবে। এটা বলার জন্য কোনো অতীন্দ্রিয় ক্ষমতার দরকার হয় না রানু। মিসির আলি নেমে গেলেন। নীলু সত্যি সত্যি বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব অনুরোধ করল যাতে স্যার এক কাপ চা খেয়ে যান। কিন্তু মিসির আলি বসলেন না। তার প্রচণ্ড মাথা ধরেছে। প্যারাসিটামল কাজ করছে না। সারা জীবন তিনি এত ঔষধ খেয়েছেন যে ঔষধ তার উপর এখন আর কাজ করে না। খুব খারাপ লক্ষণ। নীলুর বাবা বারান্দায় বসেছিলেন। নীলুকে বেরোতে দেখে তিনি ডাকলেন, নীলু, কোথায় যাচ্ছ মা? একটু বাইরে যাচ্ছি। কিন্তু এইটুকু বলতেই নীলুর গলা কেঁপে গেল। গাল লাল হলো। তিনি তা লক্ষ্য করলেন। বিস্মিত গলায় বললেন, বাইরে কোথায়? নীলু জবাব দিল না। কখন ফিরবে মা? 8টা বাজার আগেই ফিরব। গাড়ি নিয়ে যাও। গাড়ি লাগবে না। তোমার কিছু লাগবে বাবা? চা বানিয়ে দিয়ে যাব? না, চা লাগবে না। একটু সকাল সকাল ফিরিস মা, শরীরটা ভালো না। সকাল সকালই ফিরব। বিকেলের আলো নরম হয়ে এসেছে। সব কিছু দেখতে অন্যরকম লাগলো নীলুর চোখে। নিউ মার্কেটের পরিচিত ঘরগুলিও যেন অচেনা, যেন ওদের এক ধরনের রহস্যময়তা ঘিরে আছে। কেমন আছো নীলু? নীলু তৎক্ষণাৎ তাকাতে পারল না। তার লজ্জা করতে লাগলো। তার ভয় ছিল আজ হয়তো সে আসবে না। প্রিয়জনদের দেখা তো এত সহজে পাওয়া যায় না। আজ তুমি দেরি করে এসেছো, 5 মিনিট দেরি। তোমার তার জন্য শাস্তি হওয়া দরকার। কি শাস্তি? সেটা আমরা চা খেতে খেতে ঠিক করব। খুব চায়ের পিপাসা হয়েছে। কোথায় চা খাবেন? এইখানে কোথাও। আর শোনো নীলু,
চা খেতে খেতে তোমাকে আমি একটা কথা বলতে চাই, খুব জরুরি কথা। এখন বলুন, হাঁটতে হাঁটতে বলুন। না, এই কথা হাঁটতে হাঁটতে বলা যায় না, বলতে হয় মুখোমুখি বসে, চোখের দিকে তাকিয়ে। নীলুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে কোনো মতে বলল, ঠিক আছে, চলুন কোথাও বসি। কি বলতে চাই তা কি বুঝতে পারছো? না, বুঝতে পারছো নীলু, মেয়েরা এইসব জিনিস খুব ভালো বুঝতে পারে। নীলুর গা কাঁপতে লাগলো। অন্য এক ধরনের আনন্দ হচ্ছে, অন্য এক ধরনের সুখ। মনে হচ্ছে পৃথিবীতে এখন আর কেউ নেই, চারিদিকে সীমাহীন শূন্যতা। শুধু তারা দুজন হাঁটছে, হেঁটেই চলেছে। কেমন যেন এক ধরনের কষ্টও হচ্ছে বুকের মধ্যে। ওরা একটি রেস্টুরেন্টে গিয়ে বসলো। চায়ের সঙ্গে আর কিছু খাবে? না। খাও না, কিছু খাও। সে বয়কে ডেকে কি যেন বলল। নীলু শুনতে পেল না। কোনো কিছুতেই তার মন বসছে না, সব তার কাছে অস্পষ্ট লাগছে। কি নীলু, কিছু বলো, চুপ করে আছো কেন? কি বলবো? যা ইচ্ছা বলো। নীলু ইতস্তত করে বলল, আপনি ওই বিজ্ঞাপনটা আবার দিয়েছেন কেন? সে হাসলো শব্দ করে। দেখেছো বিজ্ঞাপনটা? হ্যাঁ। মন খারাপ হয়েছে? নীলু কিছু বলল না। বলো, মন খারাপ হয়েছে? হ্যাঁ। সে আবার শব্দ করে হাসলো। তারপর ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, পত্রিকার অফিসে টাকা দিয়ে রেখেছিলাম। কথা ছিল প্রতি মাসে 2 বার করে ছাপবে। তোমার সঙ্গে দেখা হবার পর তার আর প্রয়োজন ছিল না, কিন্তু সেটা বলা হয়নি। আগামীকাল বন্ধ করে দেব। এখন খুশি তো? নীলু জবাব দিল না। বলো, এখন তুমি খুশি? এইভাবে চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। বলো, তুমি খুশি? হুম। সে আরেক দফা চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলল না। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পৃথিবী বড় সুন্দর গ্রহ, এতে বেঁচে থাকতে সুখ আছে। নীলু, হুম, তোমাকে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটি বলি। বলুন। দেখো নীলু, সারা জীবন পাশাপাশি থেকেও একসময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে, ঠিক না? নীলু জবাব দিল না। বলো, ঠিক না? হ্যাঁ। তোমাকে প্রথম দিন দেখেই। সে চুপ করে গেল। নীলুর চোখে জল এলো। নীলু, আজ যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, তাহলে তোমার আপত্তি আছে? নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। সে মুখ ঘুরিয়ে বসেছিল। সে তার চোখের জল তাকে দেখাতে চায় না। বলো নীলু, আপত্তি আছে? আমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। 8টার আগেই আমরা বাড়ি ফিরব। এসো উঠি। সে নীলুর হাত ধরল। ভালোবাসার স্পর্শ, যার জন্যে তরুণীরা সারা জীবন প্রতীক্ষা করে থাকে। রানু আজ অসময়ে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন দিন প্রায় শেষ। আকাশ লালচে হতে শুরু করেছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বারান্দায় বিলু হাঁটছে একা একা। রানুর কেমন জানি অস্বস্তি বোধ হতে লাগলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিকতা আছে, সে ধরতে পারছে না। নিচে থেকে বিলু ডাকলো, রানু ভাবি, চা খেলে নেমে এসো, চা হচ্ছে। চা খাবো না। আসো না বাবা, ইন্টারেস্টিং একটা ব্যাপার বলবো, কুইক। রানু নেমে গেল। তার মাথায় সূক্ষ্ম একটা যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, বমি বমি ভাব হচ্ছে। বারান্দায় নীলুর বাবাও ছিলেন। ওপর থেকে তাকে দেখা যায়নি। তিনি নরম স্বরে বললেন, এখন তুমি কেমন আছো মা? জি ভালো। আমি আনিস সাহেবকে বলেছি বড় একজন ডাক্তার দেখাতে। পিজির একজন প্রফেসর আছেন, আমার আত্মীয়, তাকে আমি বলে দেখতে পারি। তুমি আলাপ করো আনিসের সাথে, কেমন? জি করব। বিলু বলল, বাবা ঘরে গিয়ে তুমি চা খাও, তোমার ঠান্ডা লেগে যাবে। আমরা দুজন বাগানে বসি। ভদ্রলোক চলে গেলেন সঙ্গে সঙ্গে। রানু বলল, নীলু কোথায়? ওর এক বন্ধুর বাড়ি গেছে। বন্ধুর বাড়ি যাওয়া এমন কোনো ব্যাপার নয়। তবু কেন জানি রানুর বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। ভোঁতা এক ধরনের যন্ত্রণা হতে লাগলো। বিলু বলল, রানু ভাবি, তোমাকে একটা গোপন কথা বলছি,
টপ সিক্রেট, কাউকে বলবে না। না, বলবো না, ইভেন নীলু আপাকেও নয়, কারণ কথাটা তাকে নিয়েই। ঠিক আছে, কাউকে বলবো না। নীলু আপা ডুবে ডুবে জল খাচ্ছে, আজকে সকালে টের পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, নীলু আপার ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে আবিষ্কার করেছি জনৈক ভদ্রলোক দারুণ সব রোমান্টিক চিঠি লিখেছেন নীলু আপাকে। বিলু হাসল। রানু কিছু বলল না। তার মাথার যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে। দু একটা চিঠি পড়ে দেখতে চাও? না না, অন্যের চিঠি। আহা, পড়ো না, কেউ তো জানতে পারছে না। আমরা ব্যাপারটা টপ সিক্রেট রাখবো, তাহলেই তো হলো। না না, অন্যের চিঠি। না বিলু, আমি চিঠি পড়ব না। পড়ব না বললে হবে না, পড়তেই হবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। যে আলো আছে তাতে দিব্যি পড়তে পারবে। বিলু ঘর থেকে চিঠি নিয়ে এলো। রানু চিঠিটি হাতে পেয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বিলু অবাক হয়ে বলল, কি হয়েছে? না, কিছু হয়নি। এরকম করছো কেন? মাথা ধরেছে, বড্ড মাথা ধরেছে। প্যারাসিটামল এনে দেব? তুমি চিঠিটা পড়ে আমাকে বলো ভদ্রলোক সম্পর্কে তোমার কি ধারণা। দুধ ছাড়া আর কিছু নয়, কিন্তু সেই গন্ধটা আবার পাওয়া যাচ্ছে, কড়া ফুলের গন্ধ। রানুর ইচ্ছে হলো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। রানু দুর্বল গলায় ডাকল, জিতু, জিতু মিয়া। আর ঠিক তখন কে একজন ডাকল, রানু। এই ডাক রানুর চেনা। এই জীবনে সে অনেকবার শুনেছে। তবে এটা কিছু নয়। প্রফেসর সাহেব বলেছেন অডিটরি হ্যালুসিনেশন। আসলেই তাই, এছাড়া আর কিছু নয়। রানু, রানু। কে? তুমি কে? রানুর মনে হলো কেউ একজন যেন এগিয়ে আসছে। তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট পা নিশ্চয়ই, হালকা শব্দ। পায়ে কি নুপুর আছে? নুপুর বাজছে। রানু। রানু চোখ বন্ধ করে ফেলল। এসব সত্যি নয়, চোখের ভুল। রানু দুর্বল গলায় বলল, তুমি কে? আমাকে তুমি চিনতে পারছো না? না। কিশোরীর গলায় মৃদু হাসি শোনা গেল। তাকাও রানু, তাকালেই চিনবে। আমি চিনতে চাই না। রানু চিঠি পড়ল। বিলু বলল, বলো, তোমার কি মনে হয়? রানু কিছু বলল না। এক হাতে মাথার চুল টেনে ধরল। তোমার কি হয়েছে? বড্ড শরীর খারাপ লাগছে, আমি এখনই যাই। চা খাবে না? না। বিলু, নীলু কখন ফিরবে বলে গেছে? না, সন্ধ্যার আগে আগেই ফিরবে বোধহয়। তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে যাও, শুয়ে থাকো গিয়ে। রানু উপরে উঠে এলো। ঘর অন্ধকার, বাতি জ্বালাতে ইচ্ছে হলো না। শুয়ে পড়ল বিছানায়। আনিস আজ ফিরতে দেরি করবে, তার অফিসে কী সব নাকি ঝামেলা হচ্ছে। রানু ডাকল, জিতু, জিতু মিয়া। কেউ সাড়া দিল না। জিতু কি বাসায় নেই? জিতু, জিতু। কোনো উত্তর নেই। জিতু মিয়া ইদানিং বেশ লায়েক হয়েছে। রানু কিছু বলে না বলেই হয়তো বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যা পার করে বাড়ি ফিরে। বকাঝকা তার গায়ে লাগে না। রান্নাঘরে খুটখুট শব্দ হচ্ছে। ইঁদুর, নিশ্চয়ই ইঁদুর। তবু রানু বলল, কে? খুটখুট শব্দ থেমে গেল। ইঁদুর ছাড়া আর কিছু নয়, কিন্তু সেই গন্ধটা আবার পাওয়া যাচ্ছে, কড়া ফুলের গন্ধ। রানুর ইচ্ছে হলো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। রানু দুর্বল গলায় ডাকল, জিতু, জিতু মিয়া। আর ঠিক তখন কে একজন ডাকল, রানু। এই ডাক রানুর চেনা। এই জীবনে সে অনেকবার শুনেছে। তবে এটা কিছু নয়। প্রফেসর সাহেব বলেছেন অডিটরি হ্যালুসিনেশন। আসলেই তাই, এছাড়া আর কিছু নয়। রানু, রানু। কে? তুমি কে? রানুর মনে হলো কেউ একজন যেন এগিয়ে আসছে। তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট পা নিশ্চয়ই, হালকা শব্দ। পায়ে কি নুপুর আছে? নুপুর বাজছে। রানু। রানু চোখ বন্ধ করে ফেলল। এসব সত্যি নয়, চোখের ভুল। রানু দুর্বল গলায় বলল, তুমি কে? আমাকে তুমি চিনতে পারছো না? না। কিশোরীর গলায় মৃদু হাসি শোনা গেল। তাকাও রানু, তাকালেই চিনবে। আমি চিনতে চাই না। তোমার বন্ধু নীলুর খুব বিপদ রানু। একদিন তোমার যে বিপদ ঘটতে যাচ্ছিল তার চেয়েও অনেক বড় বিপদ। দরজায় ধাক্কা পড়ছে, জিতু এসেছে বোধহয়। রানু তাকালো, কোথাও কেউ নেই। ফুলের গন্ধ কমে আসছে। জিতু মিয়া বাইরে থেকে ডাকলো,
আম্মা, আম্মা! রানু উঠে দরজা খুলল। আপনার কি হয়েছে? কিছু হয়নি। রানু এসে শুয়ে পড়ল। তার গায়ে প্রচণ্ড জ্বর। সে বিছানায় ছটফট করতে লাগলো। কখন আসবে আনিস? কখন আসবে? জিতু, জি। নিচে গিয়ে দেখে আয় তো নীলু ফিরেছে নাকি। জিতু ফিরে এসে জানালো এখনও আসেনি। রানু একটি নিঃশ্বাস ফেলে ঘড়ি দেখল। 8টা বাজতে 4 মিনিট বাকি। কখন আসবে আনিস? গল্পগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতই আমার কাজের অনুপ্রেরণা যোগায়। নিয়মিত গল্পগুলো শুনতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।